করছি না করছি। তো আমাদের আজকে আহ, যেটা হচ্ছে মেন ডেমো সামারি, ঠিক আছে? আমরা জানবো এথিক্যাল হ্যাকিং কি, এটার দরকার কিরকম রয়েছে মার্কেটে, ঠিক আছে? এথিক্যাল হ্যাকিং ছাড়া আমরা আর কি করতে পারি, হ্যাঁ, এথিক্যাল হ্যাকারদের মধ্যে কত টাইপের হ্যাকার এবং তাদের কি রকমের মেথডস ইউজ করা হয়, লিগ্যাল এবং এথিক্যাল কনসিডারেশন, ভিএপিটি কি, পেনটেস্টিং কি, ঠিক আছে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কি, তাছাড়া আমাদের সাইবার থ্রেটস এবং কিছু মিটিগেশনস থাকবে, ঠিক আছে? কিছু লাইভ প্র্যাকটিক্যালও দেখাবো, ঠিক আছে? প্লাস কিছু ক্যারিয়ার গাইডেন্সও থাকবে এখানে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা জানবো যে হ্যাকিং কি এবং হ্যাকিং কিভাবে হয়, ঠিক আছে? তো হ্যাকিং কি এবং হ্যাকিং কিভাবে হয়, আহ, তোমাদের কিছু আইডিয়া রয়েছে? লাইক কোনো ইনপুট দিতে পারো তোমরা যে হোয়াট ইজ হ্যাকিং? না। ওকে, সৌমদীপ, না, কোনো নেই। ঠিক আছে। তো হ্যাকিং দেখো একটা বিশাল ভাস্ট পার্ট, ঠিক আছে? এই আইটি ইন্ডাস্ট্রিতে, যেমন আইটিতে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট দেখেছি, যেখানে প্রোগ্রামিং, কোডিং, এগুলো তো খুব কমন একটা ব্যাপার, ঠিক আছে? প্লাস আইটিতে কোডিং ছাড়াও আরো অন্যান্য কাজ রয়েছে, ঠিক আছে? যেমন সার্ভার ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, এই সমস্ত আরো পার্ট রয়েছে, সক রয়েছে। এর মধ্যে একটা ক্যাটাগরি আছে সাইবার সিকিউরিটি। সেই সাইবার সিকিউরিটির মধ্যে আরো অনেক রকমের পার্ট রয়েছে, বাট সেখানে আমরা তিনটে ক্যাটাগরি বানিয়েছি। মেইন হচ্ছে ডিফেন্সিভ আর অ্যাটাকিং, ঠিক আছে? তাছাড়া আরেকটা রয়েছে তোমার প্রোটেক্টেড ক্যাটাগরি, ঠিক আছে? মানে সেখানে দুটোরই মিক্স, ডিফেন্স এবং অ্যাটাকের দুটোই মিক্স এর ক্যাটাগরি একটা রয়েছে। এবার আমরা যেটা শিখছি বা শিখবো সাইবার সিকিউরিটির মধ্যে, এথিক্যাল হ্যাকিং এর মধ্যে আমরা তিনটে ধরনের কনসেপ্টই শিখবো, বাট মেইনলি আমাদের ফোকাস থাকবে অ্যাটাকিং ক্যাটাগরিতে, ঠিক আছে? তো এই এই যে হ্যাকিং, এটা মেইনলি কিন্তু অ্যাটাকিং ক্যাটাগরি আন্ডারে আসে, ঠিক আছে? মানে আমরা হ্যাক করছি এবং কিছু ডিভাইসকে আমরা হ্যাক করছি বা ইন্টারনেট সার্ভারকে আমরা হ্যাক করছি বা ওয়েবসাইটকে আমরা হ্যাক করছি, ঠিক আছে? এবং সেখান থেকে ডেটা এক্সট্রাক্ট করছি বা ডেটা ডাউনলোড করছি, যার ফলে যে সেন্সিটিভ ইনফরমেশন গুলো ওয়েবসাইটে থাকে, ঠিক আছে? লাইক কোনো পার্সোনাল ইনফরমেশন হতে পারে, কোনো আইডেন্টি কার্ড হতে পারে, ইনভয়েস পেপারস হতে পারে, ঠিক আছে? কোনো সিস্টেম হ্যাক করছি, তাতে সিস্টেমের অ্যাক্সেস আমাদের কাছে চলে আসছে এবং সেই সিস্টেমটাকে আমরা কন্ট্রোল করতে পারছি, ঠিক আছে? তো এটা হচ্ছে কি করে? সেখানে কোনো ভালনারেবিলিটি এক্সিস্ট করছে এবং সেই এক্সিস্ট করার কারণে হ্যাকাররা সেই ভালনারেবিলিটি গুলো পাচ্ছে এবং সেগুলোকে তারা এক্সপ্লয়েট করছে, করার পরে কিন্তু সেটাকে হ্যাক করা হচ্ছে। এই যে প্রসেসটা, এটাকে কিন্তু আমরা হ্যাকিং বলে থাকি, ঠিক আছে? হ্যাকিং কিন্তু স্টার্ট হয় অরিজিনালি 1960 থেকে, এমআইটি ইউএস কলেজ থেকে, ঠিক আছে? তখন থেকে এই হ্যাকার টার্মটা আসে। বাট হ্যাকিং যে জিনিসটা আমি তোমাদেরকে বললাম, এটা কিন্তু একটা কম্পিউটার সিস্টেমে হতে পারে, কম্পিউটার নেটওয়ার্কে হতে পারে, ঠিক আছে? শুধুমাত্র কম্পিউটারে সীমাবদ্ধ থাকবে এরকম নয়, এটা যে কোনো ডিভাইসের উপরে হতে পারে যেটা ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড রয়েছে, ঠিক আছে? হ্যাকিং কিন্তু ইউজুয়ালি লিগ্যাল একটা টার্ম, ঠিক আছে? হ্যাকিং কিন্তু লিগালি করা হয় এবং এইখানে যতক্ষণ না আমাদের ইন্টেনশন অন্য থাকবে, মানে খারাপ থাকবে, ততক্ষণ কিন্তু হ্যাকিং লিগাল, ঠিক আছে? তুমি যদি এবার এটাকে খারাপ কাজের জন্য ইউজ করো, তখন কিন্তু সেটা ইল্লিগাল অ্যাক্টিভিটিস এর আন্ডারে চলে আসবে। যার ফলে তোমরা হয়তো শুনে থাকবে যে বিভিন্ন ফ্রডস্টার, স্ক্যামার, ব্ল্যাক হ্যাটার, ক্র্যাকার, এরকম টাইপের টার্মস হয়তো শুনে থাকবে। তো তারা এই ইল্লিগাল কাজটা করে। বাট তোমরা এখানে এথিক্যাল হ্যাকিং শিখবে। তো সেইখানে এথিক্যাল হ্যাকিং যে টার্মটা, এখানে আমাদের মেন পারপোজটা হচ্ছে লিগ্যালিটি, ঠিক আছে? আমরা লিগ্যালিটি এবং ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে কাজ করব, ঠিক আছে? বাট হ্যাকিং একটা ব্ল্যাক হ্যাট হ্যাকার যেমন করছে বা একজন ইল্লিগাল হ্যাকার যেমন ভাবে করছে, সেরকমই লিগ্যাল হ্যাকাররাও কিন্তু সেম পারপোজ, সেম মেথড, সেম টেকনিক, সেম ওয়েতে করবে, ঠিক আছে? বাট সেখানে লিগ্যাল ফ্রেম থাকবে। তো এটাকেই বলা হয় হ্যাকিং। ডাউট রয়েছে কারোর এটাতে? না। ওকে। তো টাইপ অফ হ্যাকার, তো টাইপ অফ হ্যাকারের মধ্যে ক্যাটাগরিজ রয়েছে, ঠিক আছে? হ্যাকারের মধ্যে
তো মেইনলি তিনটে রয়েছে, প্লাস আরো অনেক রকমের এক্সট্রা আরো রয়েছে। তো মেইন হোয়াইট, ব্ল্যাক আর গ্রে, ঠিক আছে? হোয়াইট, ব্ল্যাক, গ্রে তিনটাতেই ক্যাটাগরাইজ করা হয়। এই যে হোয়াইট হ্যাকার, এই হোয়াইট হ্যাকারটা অলওয়েজ অ্যাজ এথিক্যাল হ্যাকার, ঠিক আছে? এদের কাজটাই লিগ্যাল ওয়েতে করা হয়ে থাকে, এবং এরা বিভিন্ন কর্পোরেট এন্টিটি, গভর্নমেন্ট এন্টিটি, মিলিটারি এন্টিটি বা যে কোনো এন্টিটি যেটা লিগ্যাল একটা প্যাটার্ন বা ফ্রেমওয়ার্কে থাকে, তাদের সেখানে জবস রয়েছে, এবং এটার ডিমান্ড বাড়ছে। এবার ডিমান্ড কি করে বাড়ছে এই জবের, ঠিক আছে? এটাও বুঝতে হবে। কারণ এই মুহূর্তে দ্য মার্কেট অফ জব ইজ ভেরি ভেরি ডাউন, ঠিক আছে? জব আছে কিন্তু সেখানে এক্সপিরিয়েন্সের প্রচুর একটা চলে এসছে, প্লাস এআই আসার পর থেকে মার্কেটে ছোট ছোট যে কাজগুলো হতো সেগুলো কিন্তু ড্রপ হচ্ছে। সিমিলারলি সাইবার সিকিউরিটিতেও কিন্তু এআই ইন্ট্রোডিউস হয়েছে, এবং যে ভালনারেবিলিটি ডিটেকশন সেটাও কিন্তু এখন এআই থ্রু দিয়ে হচ্ছে। বাট ওইখানেও একটা লকআপ লকআপ রয়েছে, যার জন্য যে ডিটেকশনটা হচ্ছে সেটা হয় ফলস পজিটিভ মোস্ট কেসে, ঠিক আছে? কারণ সাইবার সিকিউরিটিতে একটা হিউজ পার্ট যেটার মধ্যে সক রয়েছে, হ্যাকিং রয়েছে, রেড টিমিং রয়েছে, ওয়েবসাইট হ্যাকিং রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার হ্যাকিং, নেটওয়ার্ক হ্যাকিং, ঠিক আছে? সোর্স কোড হ্যাকিং, বাগ বাউন্টি, এরকম অনেক অনেক পার্ট রয়েছে। তো তো বিভিন্ন এরিয়াতে বিভিন্ন সব জিনিসে কিন্তু এআই কিন্তু আউটরান করতে পারবে না। তো তার জন্য এই যে লুপ হোল গুলো ফাইন্ড আউট করা বিভিন্ন সোর্স কোডের মাধ্যমে মধ্যে বা ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন লুপ হোল ফাইন্ড করা, এগুলো কিন্তু এআই চট করে করতে পারবে না আনটিল এআই এর কাছে ফুল সোর্স কোড যদি না থাকে, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার। এবার এআই এর কাছে সোর্স কোড দেওয়া মানে কিন্তু পুরো ওয়েবসাইটের অ্যাক্সেস কিন্তু এআই এর কাছে। লাইক এআই এখন টপ জায়ান্ট ইজ লাইক চ্যাট জিপিটি, জেমিনাই, ঠিক আছে? এরকম যদি জায়ান্টের কাছে আমরা দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের লিক হবে সোর্স কোড। তো সেটা কিন্তু অন্য কোম্পানি চাইবেও না। তো তার জন্য এইটার মার্কেটে রিস্ক খুবই কম, এই জব, এবং এটার জব গ্যাদারিং আরো বাড়বে এটার ইন ফিউচার, ঠিক আছে? এবং এই জবে তোমাদের মেন কাজ কি হবে যদি তোমরা এটা নিয়ে জব করো? তো এখানে শুধুমাত্র লেখা রয়েছে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং, ঠিক আছে? মানে ভিএপিটি যেটাকে বলা হয়ে থাকে, ভিএপিটি জব। মানে আমরা আমাদেরকে আইপি দেওয়া হবে বা কোনো সিস্টেম দিয়ে দেওয়া হবে, সেই সিস্টেমের উপরে আমাদের কিন্তু টেস্টিং করতে হবে। টেস্টিং করে আমাদেরকে অ্যানালাইজ করতে হবে যে সেখানে কোনো vulnerabilities রয়েছে কিনা, ঠিক আছে? তো এই পার্টটাকে আমরা পিএপিটি বলে থাকি, ঠিক আছে? এগুলো ছাড়া আরো রয়েছে, যেমন ডিফেন্ডিং এ বলছিলাম, সক অ্যানালিস্ট, এগুলো নিয়ে আমি বলবো ক্যারিয়ার যখন আলোচনা করবো তখন এটা আমি বলছি। বাট এটা হয় মেইন জব, অ্যাটাকিং পার্ট থাকে। এবার আছে ব্ল্যাক হ্যাট হ্যাকার। এই ব্ল্যাক হ্যাট হ্যাকারটা কিন্তু আমরা জানি অ্যাজ এ ইলিগাল হ্যাকার, এরা আনঅথরাইজলি এরা হ্যাক করে থাকে, ঠিক আছে? এবং হ্যাক করে বিভিন্ন সেনসিটিভ ইনফরমেশন, ক্রিটিক্যাল ইনফরমেশন এরা লিক করে, ঠিক আছে? প্রাইভেসি ভায়োলেট করে, সিস্টেম ড্যামেজ করে, নেটওয়ার্ক ব্লক করে দেয়, ঠিক আছে? তো রিসেন্টলি পেটিএম এর অলমোস্ট ৩০০ কোটি, সরি, 30 crore ডেটা লিক হয়, যেখানে বিভিন্ন রকমের পার্সোনাল ইনফরমেশন লিক হয়। প্লাস এইমস দিল্লি, এইমস চেন্নাই, এইমস ব্যাঙ্গালোর, এরকম বহুত লাইক আমাদের ইন্ডিয়ান এইমস এর প্রচুর পেশেন্টের ইনফরমেশন ইনভয়েস লিক হয়, ঠিক আছে? তো এগুলো তো কিছু স্যাম্পল। এছাড়া বিভিন্ন রকমের র্যানসামওয়্যার অ্যাটাক, যেমন ওয়ানাক্রাই র্যানসামওয়্যার অ্যাটাক। তোমরা যদি গুগলে সার্চ করো দেখতে হবে ওয়ানাক্রাই র্যানসামওয়্যার অ্যাটাক, সব থেকে লার্জেস্ট অ্যাটাক এখনো অব্দি, ঠিক আছে? তো এগুলো ছাড়া লকবিট, এরকম টাইপের বিভিন্ন অ্যাটাক কন্টিনিউয়াস হতে থাকে এবং হচ্ছে সবসময়তে। তো এরা হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার। এরপর আসছে গ্রে হ্যাট হ্যাকার। এটা আবার একটু ইন্টারেস্টিং জিনিস। গ্রে হ্যাট হ্যাকাররা কিন্তু ইলিগাল নয়, ঠিক আছে? হোয়াইট এবং ব্ল্যাক এর মতো এটা নয়। গ্রে হ্যাট হ্যাকারকে আমরা বাগ বাউন্টি হান্টারও বলে থাকি, ঠিক আছে? এটা আহ, মানেটা যদি আমি ক্লিয়ার করি যে এখানে কোনো তোমার পলিসি সেরকম ভাবে ইমপ্লিমেন্টেড নেই, তুমি এখানে জাস্ট মজার জন্য হ্যাক করো, ঠিক আছে? এবার এই মজার জন্য যে হ্যাক করি, করে সেটাকে আমরা কি করি, সেটা আমরা রেসপন্সিবলি রিপোর্ট করি, ঠিক আছে? মানে আমাদের কাছে একটা টার্গেট রয়েছে, সে টার্গেটের উপর আমরা যা ইচ্ছা তাই করলাম, করে ধরো আমরা ভালনারেবিলিটি পেলাম,
সেই ভালনারেবিলিটিটা আমরা কিন্তু রেসপন্সিবলি যে ওনার বা যেটা ইমেল রয়েছে তাদের সেখান থেকে আমরা রেসপন্সিবলি সেটাকে তাদেরকে রিপোর্ট করব। ঠিক আছে? তো এটাকে বলা হয় বাগ বাউন্টি হান্টিং। এবং এই রিপোর্ট করার ফলে কি হবে? অনেক ওয়েবসাইট এবং অনেক প্ল্যাটফর্ম এরকম রয়েছে যারা এটাকে প্রমোট করে। ঠিক আছে? প্রমোট করে তারা তার ফলে বাউন্টি অ্যাওয়ার্ড করে। তোমার ভালনারেবিলিটি ফাইন্ড আউট এর জন্য তোমাকে বাউন্টি দেওয়া হয়। তো সে বাউন্টি অ্যামাউন্ট $50 থেকে স্টার্ট হয়। $50 জাস্ট এ স্মল অ্যামাউন্ট। সেটা $10 মিলিয়ন থেকে $1 বিলিয়ন অব্দিও যেতে পারে। তো অ্যাজ অফ দ্য ভালনারেবিলিটি ক্যাটাগরি এটা কিন্তু হয়ে থাকে। তোমাদেরকে আমি একটা ওয়েবসাইট দেখাই, তার নাম হচ্ছে হ্যাকার ওয়ান। জাস্ট আ সেকেন্ড। ওকে। তো এটা একটা ওয়েবসাইট হচ্ছে হ্যাকার ওয়ানের। ঠিক আছে? হ্যাকার ওয়ানের এটা ওয়েবসাইট। এবং এই হ্যাকার ওয়ানে কি রয়েছে? আহ এটা প্ল্যাটফর্ম, এখানে বিভিন্ন হ্যাকারদেরকে হায়ার আপ করা হয়। ঠিক আছে? মানে ফ্রিল্যান্সার কাইন্ড অফ বলতে পারো। এবং বিভিন্ন কোম্পানিকে এখানে অনবোর্ড করা হয়। ঠিক আছে? যেমন এখানে স্টার্টিং এ দেখতে পাচ্ছ ফ্লিপকার্ট, ইটার্নাল, কয়েনবেস, এগুলো ইন্ডিয়ান কোম্পানি। ঠিক আছে? ফ্লিপকার্টে আমরা তো কেনাকাটা করতেই থাকি। ঠিক আছে? ইটার্নাল, যেটা আগে নাম ছিল জোম্যাটো, ঠিক আছে, সেটা নাম চেঞ্জ করে এখন হয়েছে ইটার্নাল, এরাও কিন্তু এখানে রান করে। অ্যাজ ইফ ইউ সি, এটা হচ্ছে ফ্লিপকার্টের একটা পেজ। এখানে এরা দেখতে পাচ্ছ একটা ক্যাম্পেইন চালাচ্ছে। ঠিক আছে? বিভিন্ন টাইপের ভালনারেবিলিটি রিপোর্ট করা যায়। লো ক্যাটাগরি, মিডিয়াম ক্যাটাগরি, হাই ক্যাটাগরি এবং ক্রিটিক্যাল ক্যাটাগরি। ঠিক আছে? তো তার জন্য তাদের এখানে অ্যামাউন্ট সেট আপ করা আছে বা রিওয়ার্ড সামারি দেওয়া রয়েছে। তো তুমি যদি ক্রিটিক্যাল সর্ট অফ ভালনারেবিলিটি রিপোর্ট আউট করতে পারো, তাহলে তোমাকে এখানে ম্যাক্সিমাম আপ টু $4,000 এরা রিওয়ার্ড দিচ্ছে। এবং কোথায় আমরা হ্যাক করতে পারবো? ঠিক আছে? তো এখানে স্কোপ মেনশন করা আছে। স্কোপে দেখতে হবে এখানে মিন্ত্রা রয়েছে, ফ্লিপকার্ট রয়েছে, পেজিপি রয়েছে। ঠিক আছে? আরো অ্যাপ স্টোর রয়েছে, প্লে স্টোরের অ্যাপ রয়েছে। তো এইগুলো এখানে রয়েছে। তো আমরা এখানে যদি হ্যাক করে আমরা কিছু বের করতে পারি এবং এখান থেকে রিপোর্ট করার অপশন রয়েছে। সেই রিপোর্ট যদি আমরা করি এবং সেই রিপোর্ট যদি ভ্যালিডেট হয় যে হ্যাঁ এটা পসিবল ভালনারেবিলিটিটা, তখন কিন্তু এটা অ্যাজ একটা তোমার মডারেট রিওয়ার্ডের দিকে এটা চলে যাবে। সিমিলারলি এখানে দেখতে পাচ্ছ জোম্যাটো। ঠিক আছে? এটার নাম এখন ইটার্নাল। তো এখানেও বিভিন্ন ক্যাটাগরি রয়েছে পেমেন্টের, টায়ার 1, 2, 3। ঠিক আছে? এখানেও ম্যাক্সিমাম হয়তো $4,000। ঠিক আছে? এবং এখানে স্কোপ যদি দেখো, দেখতে হবে জোম্যাটো রয়েছে, গ্রফার্স রয়েছে। ঠিক আছে? ব্লিঙ্কিট রয়েছে। তো এই সমস্ত প্রোগ্রামগুলো কিন্তু এখানে অ্যাডেড রয়েছে। গ্রফার, ব্লিঙ্কিট, জোম্যান্স, জেডেভ, টিকিট নিউ, ডিস্ট্রিক্ট, হাইপার পিওর, ইটার্নাল, এডিশন। তো যত অ্যাপ রয়েছে জোম্যাটোর আন্ডারে, সমস্ত কিন্তু এখানে চলছে। ঠিক আছে? এবং এখানে যদি আমরা ভালনারেবিলিটি পাই, এটা কিন্তু আমরা রিপোর্ট করতে পারি। ঠিক আছে? তো এটাকেই বলা হচ্ছে বাগ বাউন্টি হান্টিং, বা এদেরকে বলা হয় গ্রে হ্যাট হ্যাকার। এরা ফ্রিল্যান্সিং বা এটাকেই এরা ফুল টাইম হিসেবে কিন্তু করে থাকে অ্যাজ এ সাইবার সিকিউরিটিতে হ্যাকিং। এতদূর অব্দি কারোর কোনো ডাউট বা কোয়ারিজ কিছু রয়েছে? ওকে। তো এবার কিছু মিসেলেনিয়াস হ্যাকার রয়েছে। ঠিক আছে? মিসেলেনিয়াস হ্যাকার as লাইক রেড হ্যাট হ্যাকার এবং ব্লু হ্যাট হ্যাকার। তো রেড হ্যাট হ্যাকার কারা? রেড হ্যাট হ্যাকার আর হোয়াইট হ্যাট হ্যাকারের মধ্যে পার্থক্য কিছু নেই। জাস্ট এরা গভর্নমেন্ট এজেন্সি, টপ টায়ার হাব এজেন্সি, মিলিটারি এজেন্সি এদের জন্য কাজ করে থাকে। এবং ব্লু হ্যাট হ্যাকার কারা? ব্লু হ্যাট হ্যাকার হচ্ছে, এটার একটা সার্টিফিকেশন করতে হয়। ঠিক আছে? ব্লু হ্যাট হ্যাকার হওয়ার জন্য তোমাকে এথিক্যাল হ্যাকিং স্টাডি করতে হবে। স্টাডি করার পরে তোমাকে এমএসআরসি বলে একটা সার্টিফিকেট হয়, যেটা মাইক্রোসফট প্রোভাইড করে। ঠিক আছে? তো এই এমএসআরসি সার্টিফিকেটটা তোমাকে ওরা ওখানে এক্সাম হয়, সেই এক্সাম যদি তুমি পাস করতে পারো তাহলে তোমাকে ব্লু হ্যাট সার্টিফিকেশন এরা প্রোভাইড করে। ঠিক আছে? এবং এটা বছরে একবারই হয় এক্সামটা। তো এখানে বিভিন্ন আপডেট এরা দিতে থাকে এই ওয়েবসাইটে এমএসআরসি মাইক্রোসফটে। এবং তারপরে সেটা হওয়া যায়। তো এদের কাজ কি? এরা হচ্ছে বড় বড় যে ফার্মস থাকে, যারা স্টার্টআপ লঞ্চ করছে বা আরো অন্যান্য কোম্পানিতে কোনো প্রোডাক্ট লঞ্চ করছে, তো যাদের প্রোডাক্ট লঞ্চের দিন
কোনো রকম ডিসরাপশন না হয় ওয়েবসাইটে, যাতে ওয়েবসাইটের রেপুটেশন ড্যামেজ না হয়, তার জন্য এরা কিন্তু এরকম যারা অর্গানাইজেশন থাকে তাদেরকে, এই কনসাল্টিং ফার্ম গুলোকে তারা ওয়েবসাইট বা প্রোডাক্টটা দেয়, যাতে সেখানে কোনো যদি ভালনারেবিলিটি থাকে তারা সেটা ইনস্ট্যান্ট চেক করে প্যাচ যেন করতে পারে। ঠিক আছে, মানে বিফোর প্রোডাকশন ডে বা বিফোর লঞ্চ ডে। তো সেইটা কাজ করে ব্লু হ্যাট হ্যাকাররা। এটা সর্ট অফ এজেন্সি বলতে পারো এরা। ঠিক আছে। তো তাছাড়া আরো রয়েছে স্ক্রিপ্ট কিডি। এরা একটা ক্যাটাগরি। এরা হ্যাকারদের মধ্যে পড়ে, বাট এরা হ্যাকিং এর কিছু আইডিয়া নেই এদের কাছে। ঠিক আছে, এরা জাস্ট বিভিন্ন টুল ইউজ করে, অটোমেটেড টুল, বা কেউ কোনো হ্যাকার বা কোনো ডেভেলপার একটা টুল বানিয়েছে, সেই পার্টিকুলার টুলটা ইউজ করে তারা কিন্তু হ্যাক করার চেষ্টা করে, তো তাদেরকে কিন্তু স্ক্রিপ্ট কিডি বলা হয়ে থাকে। এবং নিওফাইট বলে আর টার্মস রয়েছে। এটা বলা হয় গ্রিন হ্যাট হ্যাকার, বা যারা একদমই নিউ ইন্ডাস্ট্রিতে, তাদেরকে কিন্তু ইন্ডাস্ট্রিতে নুব বলে ডাকা হয় বা নিউবি বলা হয়। ঠিক আছে, তো এটা এটা কমিউনিটি মধ্যে এটা চলে আসছে বহু যুগ ধরে। ঠিক আছে, জাস্ট এটা কি আমার লেখা বা এরকম কিছু নয়, এটা এরকম ভাবেই চলে আসছে, যেহেতু এটা একটা ক্যাটাগরি ওয়াইজ সেকশন, যেহেতু ওরা জানে না, বা একটা তাচ্ছিল্য হিসাবে জায়গাটাকে রাখা হয় এই ইন্ডাস্ট্রিতে। তো তার জন্য নিউবি বলা হয়। ঠিক আছে। তো বা ভালোভাবে সেটাকে গ্রিন হ্যাট হ্যাকারও বলা যায়। এবং কিছু এরপরে থাকে হ্যাকটিভিস্ট, বা এরা করে হ্যাকটিভিজম। হ্যাকটিভিজম বা হ্যাকটিভিস্ট, এরা হচ্ছে মেইনলি একটা অর্গানাইজেশন, যেমন আমাদের বিভিন্ন অর্গানাইজেশন রয়েছে। ঠিক আছে, সেটা যে কোনো অর্গানাইজেশন হতে পারে, ব্লাড ডোনেশন, এই ডোনেশন, ওই ডোনেশন। ঠিক আছে। তো সিমিলারলি সাইবার ক্রাইমের মধ্যে বা এরকম টেকনোলজির মধ্যে হ্যাকারদের মধ্যে একটা এরকম ক্যাটাগরি বা গ্রুপ থাকে। যেমন হয়তো তোমরা শুনে থাকবে অ্যানোনিমাস। অ্যানোনিমাস একটা গ্রুপ যারা বিভিন্ন অ্যাটাক করে বিভিন্ন ওয়েবসাইটের উপরে। তারা ওয়েবসাইটকে হ্যাক করে, ওয়েবসাইটকে ডিফেস করে। ঠিক আছে, ওয়েবসাইট তারা ডিলিট করে দেয়। ঠিক আছে, ওয়েবসাইটে তারা অন্যান্য পোস্টার লাগায়। তো এরা কেন করে? এরা নিজেদের আহ, যে পলিটিক্যাল মেসেজ হতে পারে, আইডিওলজিক্যাল, রিলিজিয়াস মেসেজ কনভে করছে। ঠিক আছে, মানে কোনো গ্রুপ হয়তো কোনো একটা বাজে কমেন্ট করেছে, বা বাজে কোনো কাজ করেছে, বা কোনো পলিসি খুব খারাপ গভর্নমেন্টের, তাদের প্রোটেস্ট করার জন্য তারা কিন্তু এভাবে ওয়েবসাইট হ্যাক করে তারা প্রোটেস্টটা দেখায়, দ্য হ্যাকার পার্ট। ঠিক আছে, এরা রাস্তায় নামে না, এরা জাস্ট ওয়েবসাইট হ্যাক করে, বিভিন্ন ডিভাইস হ্যাক করে, নেটওয়ার্ক হ্যাক করে, সার্ভার হ্যাক করে। এভাবে করে তারা কিন্তু এটা দেখায়। এবার আসছি যে মোস্ট ডিভাইস যেগুলো ভালনারেবল হ্যাকিং এর জন্য। ঠিক আছে, তো সেগুলোতে আসছি, বাট তার আগে কিছু একটা জিনিস তোমাকে জানতে হবে, যে হ্যাকিং এর মধ্যে ক্যাটাগরি কি কি রয়েছে। ঠিক আছে, টাইপ অফ হ্যাকিং এর মধ্যে ক্যাটাগরিজ কি রয়েছে। তো ক্যাটাগরিজ যদি তুমি জানতে চাও, তাহলে এখানে মেনলি ৫ রকমের কিন্তু হ্যাকিং হয়। একটা হচ্ছে সিস্টেম হ্যাকিং, যেখানে সিস্টেম লাইক অপারেটিং সিস্টেম হ্যাক করা যায়। সেটা উইন্ডোজ, লিনাক্স, অ্যান্ড্রয়েড, ম্যাক, অনেক কিছু হতে পারে। ঠিক আছে, যে কোনো ওএস হতে পারে। সেকেন্ড হচ্ছে ওয়েবসাইট হ্যাক করা। ওয়েবসাইট হ্যাক করা হচ্ছে মানে যে ওয়েবসাইট গুলো আমরা দেখছি, google.com, microsoft.com, ঠিক আছে, googlemeet.com, এরকম যে কোনো ওয়েবসাইট কিন্তু হতে পারে। থার্ড হচ্ছে নেটওয়ার্ক হ্যাক করা, নেটওয়ার্ক হ্যাকিং, যেখানে কিন্তু নেটওয়ার্ক হ্যাক করা হয়, মানে যেখানে আইপি থাকে, ইন্টারনেট প্রোটোকল থাকে বা আইপি থাকে, সেটা হ্যাক করা। আর ফিফথ হচ্ছে ওয়াইফাই হ্যাকিং। ঠিক আছে, তো এইটা মেন ৫টা ক্যাটাগরি, এবং এই ৫টা ক্যাটাগরি আরো অনেক সাব ক্যাটাগরি রয়েছে। তো সেগুলো যখন অ্যাডভান্সমেন্ট করবে, মানে অ্যাডভান্স টপিক নিয়ে স্টাডি করবে, ঠিক আছে, তখন তুমি সেগুলো জানতে পারবে যে তার আরো টাইপের হ্যাকিং হয়। যেমন আমি স্পেশালাইজড ইন ওয়েব। ঠিক আছে, তো ওয়েবে শুধুমাত্র যে ওয়েবসাইট হ্যাকিং হয় তা নয়, ওয়েবসাইটের মধ্যে আরো অনেক কিছু থাকে, এপিআই থাকে। ঠিক আছে, তাছাড়া বিভিন্ন রকমের সিএমএস সার্ভার থাকে। ঠিক আছে, বিভিন্ন টাইপের ইনফ্রাস্ট্রাকচার থাকে, এএসএন থাকে। ঠিক আছে, কোনো ইন্টারনাল অ্যাসেট থাকতে পারে, অনেক কিছু লাইক ক্লাউড সার্ভার থাকতে পারে, ক্লাউড হ্যাকিং হয়। তো
তার মধ্যে আবার ক্যাটাগরিজ থাকে। ঠিক আছে? তো সেগুলো যখন কোনো একটা টপিকে তোমরা অ্যাডভান্স করবে এই এথিক্যাল হ্যাকিং শেখার পর, তখন সেটা নিয়ে কিন্তু তখন তোমাদের আইডিয়া আরো বাড়বে। ঠিক আছে? তো এই ক্যাটাগরি গুলো ছাড়া আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে ম্যানিপুলেশন অ্যাটাক। ঠিক আছে? সেটাকে আমরা আরেকভাবে বলে থাকি ফিশিং। ঠিক আছে? এটা এখন খোলা আছে পেজটা। তো এই ফিশিং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এটা কিন্তু হয়। এবং এটা কি জিনিস? এটা কিন্তু খুব একটা সহজ জিনিস যে আমরা জানি যে স্ক্যাম হচ্ছে, যে কল করে ওটিপি চাইছে, ব্যাংক ডিটেলস থেকে টাকা বেরিয়ে যাচ্ছে, বা অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপে এলে সেটা ইনস্টল করতে বারণ করছে। তো এরকম যে কিছু সিনারিও রয়েছে, ঠিক আছে, এই সিনারিও গুলোতে যদি আমরা ট্র্যাপ হই, ঠিক আছে, এবং ট্র্যাপ হওয়ার পরে যদি সেগুলো আমি করি, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। ঠিক আছে? এবং এটাকে বলা হয় ম্যানিপুলেশন অ্যাটাক। এবং এই ম্যানিপুলেশনে তোমাদের সাইকোলজিকে ওরা ডিসব্যালেন্স করে তোমাদের কাছ থেকে সেই মুহূর্তে হয়তো ওটিপিটা বা তোমাকে ফোনে ফোর্সফুলি সেই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করাবে, যাতে তুমি প্যানিক হয়ে যাও এবং তুমি এগুলো দিয়ে দাও। তাতে তারা কিন্তু স্ক্যাম বা ফ্রড করে তোমাকে বেরিয়ে যেতে পারে। তো সিমিলারলি ফিশিংও সেই ক্যাটাগরি। ফিশিং সেটাকে ডিনোট করে। ঠিক আছে? এটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং একটা পার্ট। ঠিক আছে? এখানে বিভিন্ন সাইকোলজিক্যাল ম্যানিপুলেশন করা হয়ে থাকে। হ্যাঁ, তাছাড়া আরো অন্যান্য অ্যাটাক হয়, লাইক ভাইরাস অ্যাটাক। ঠিক আছে? তো ভাইরাস অ্যাটাক বা ম্যালওয়্যার অ্যাটাক বলতে পারো, বা ট্রোজান অ্যাটাক, র্যানসামওয়্যার অ্যাটাক। তো এই ভাইরাস গুলো হ্যাকাররা কিন্তু বিভিন্ন অ্যাপ্লিকেশনের থ্রু, ইমেলের থ্রু, এসএমএস এর থ্রু, ঠিক আছে, ইউএসবি থ্রু কিন্তু ফরওয়ার্ড করতে পারে। এবং এগুলো যদি ইনস্টল হয় মেশিনের মধ্যে, তাহলে কিন্তু ডিভাইস হ্যাক হয়ে যায়। তাছাড়া আরো অন্যান্য টাইপের অ্যাটাক রয়েছে, কুকি থেফট অ্যাটাক। এটা একটা ওয়েবসাইট এর অ্যাটাক। ঠিক আছে? এই কুকি থেফট অ্যাটাকে বেসিক্যালি কি হয়, যে ধরো তুমি কোনো ইল্লিগাল ওয়েবসাইট থেকে তুমি সিনেমা ডাউনলোড করছো ফ্রিতে। ঠিক আছে? তো সেখানে প্রচুর অ্যাড রান হয়। তো তুমি অ্যাডে ক্লিক করছো না, তাও অ্যাড খুলে যাচ্ছে, এবং খোলার সঙ্গে সঙ্গে একটা ফাইল ডাউনলোড হয়ে যাচ্ছে। বা এমনি ওয়েবসাইটটা খুলে বা পেজটা খুলে ওয়েবসাইটটা বন্ধ হয়ে গেল নিজে থেকে। তো ওরকম জায়গায় কিছু স্ক্রিপ্ট থাকে, স্ক্রিপ্ট ফাইল থাকে, মানে একটা জাভা স্ক্রিপ্ট একটা কোড থাকে, যেটা ব্রাউজারের মধ্যে ইনজেক্ট হয়ে যায় টেম্পোরারি। যার ফলে তোমার ব্রাউজার যখন ইনজেক্ট হয়, তখন তোমার ব্রাউজারটা হাইজ্যাক হয়। হাইজ্যাক হওয়ার পরে তোমার ব্রাউজারের মধ্যে যত কুকিজ, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড ডিটেলস, ডেবিট কার্ড ডিটেলস যেগুলো থাকে, সেগুলো কিন্তু হ্যাকাররা অ্যাক্সেস করতে পারে। ঠিক আছে? তো এটাই বলা হয় কুকি থেফট অ্যাটাক। তাছাড়া আরো অন্যান্য অ্যাটাক রয়েছে, লাইক ডিডস অ্যাটাক। ডিডস অ্যাটাক কি? ডিডস অ্যাটাক হচ্ছে তোমার সার্ভারের উপরে এতটাই লোড দেওয়া হয় যে সার্ভারটা ক্র্যাশ করে যায়। এবং সার্ভার ক্র্যাশ করে গেলে তোমার ওয়েবসাইট কাজ করবে না। এবং ধরো না, তোমার কোনো বিজনেস রয়েছে, তো সেই বিজনেস যদি তুমি অপারেট করো তোমার ওয়েবসাইট থেকে, ঠিক আছে, তোমার আর্নিং হয় তোমার ওয়েবসাইট থেকে ডেলি। তো তোমার হ্যাক ওয়েবসাইটকে যদি ডাউন করে দেয়, তাহলে কিন্তু তোমার বিজনেস লসে চলে যাবে। ঠিক আছে? এবং এই ওয়েবসাইটটা যতক্ষণ না আমরা ফিক্স করবো, ততক্ষণ এটা ফিক্স হবে না, আনটিল যতক্ষণ না এই লোডটা কমছে সার্ভারের উপর থেকে। ঠিক আছে? তো এটাকে বলা ডিডস অ্যাটাক। তো এগুলো তো হ্যাকিং এর ক্যাটাগরি। তাছাড়া রয়েছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এটা আগেই বললাম। তাছাড়া আরেকটা টেকনিক রয়েছে, যে যদি আগেকার যে টেকনিক গুলো একটাও যদি কাজ না করে, তাহলে তাহলে লাস্ট অপশন থাকে হচ্ছে পাসওয়ার্ড ক্র্যাকিং। ঠিক আছে? ধরো কোনো পাসওয়ার্ড প্রোটেক্টেড জিনিস রয়েছে, যার পাসওয়ার্ড আমরা জানি না, সেটাকে ব্রেক করতে হবে। তখন কিন্তু আমরা এই পাসওয়ার্ড ক্র্যাকিং করে থাকি, মানে ব্রুট ফোর্সিং বলতে পারা যায় এটাকে আরেকভাবে। ক্র্যাকিং পাসওয়ার্ড বা ব্রুট ফোর্সিং। ঠিক আছে? আমরা ফোর্সফুলি পাসওয়ার্ডটা ক্র্যাক করার চেষ্টা করছি, পাসওয়ার্ড গেস করে। ঠিক আছে? তো এগুলো হচ্ছে বিভিন্ন হ্যাকিং এর টার্মস এবং অ্যাটাকের টেকনিক। তো তোমাদের কোনো কোয়ারিজ ডাউট রয়েছে তো? এটাতে এখন অব্দি। ওকে। তো ডিভাইস মোস্ট ভালনারেবল টু হ্যাকিং। ঠিক আছে? তো কোন ডিভাইস গুলো সব থেকে বেশি হ্যাক হয়? তো যে জিনিসগুলো সব থেকে বেশি হ্যাক হয়, তার মধ্যে হচ্ছে স্মার্ট ডিভাইস। ঠিক আছে? স্মার্ট ডিভাইস মানে স্মার্ট ফ্রিজ, স্মার্ট এসি, স্মার্ট
ওয়াশিং মেশিন, এনিথিং স্মার্ট যেটা ইন্টারনেটের সঙ্গে কিন্তু কানেক্ট করা যায়, সেটা কিন্তু হ্যাক হয়ে যায়। আর মেনলি অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ডিভাইস যেখানে থাকবে সেটা কিন্তু সব থেকে বেশি কিন্তু হ্যাক হয়। ঠিক আছে, এবং রিস্ক প্রচুর থাকে যদি অ্যান্ড্রয়েড ডিভাইস থাকে, এবং অ্যাপেল ডিভাইসে এটা রিস্ক খুবই কম। ঠিক আছে, কারণ অ্যাপেলের যে ওএস এটা প্রাইভেট, এবং অ্যান্ড্রয়েডের যে ওএস সেটা হচ্ছে ওপেন সোর্স বা পাবলিক, যার জন্য এই রিস্কটা সব থেকে বেশি থাকে অ্যান্ড্রয়েডে। তারপরে আছে ওয়েব ক্যাম বা সিসিটিভিজ। ঠিক আছে, এই ওয়েব ক্যাম বা সিসিটিভি সব থেকে বেশি হ্যাক হয়ে থাকে। তো তোমাদের একটা লাইভ এক্সাম্পল দেখায় যে কি করে এই লাইভ ক্যামেরা অপারেট করা যায়। তো এটা একটা ওয়েবসাইট, এর নাম হচ্ছে সোডান। ঠিক আছে, এটা হচ্ছে আইওটি সার্চ ইঞ্জিন। যেমন আমরা google.com ইউজ করি বিভিন্ন ওয়েবসাইট খোঁজার জন্য, তো আমরা এখানে বিভিন্ন ডিভাইস খোঁজার জন্য এই সোডানটাকে ইউজ করি। এটাও একটা সার্চ ইঞ্জিন, বাট এখানে আমরা আইপি বা ডিভাইস খুঁজে পাই। ঠিক আছে, তো এখানে অ্যাকাউন্ট থাকতে হবে তোমার, উইদাউট দ্যাট তুমি এটা ইউজ করতে পারবে না। এটা প্রিমিয়াম অ্যাকাউন্ট দরকার পড়ে, মানে পেইড অ্যাকাউন্ট লাগে। তো ঠিক আছে, তো আমি এখানে একটা ক্যামেরার কোম্পানির নাম লিখলাম, যেটার নাম হচ্ছে ওয়েবক্যাম XP5। ঠিক আছে, তুমি যদি এটা গুগলে সার্চ করো ওয়েবক্যাম XP5, তো এখানে দেখবে যে ওয়েবক্যাম এক্সপি বলে একটা কোম্পানি রয়েছে, বাট সফটওয়্যার রয়েছে। ঠিক আছে, লাইভ ক্যামেরাজ রয়েছে এবং ওয়েবক্যাম এক্সপি বলে। তো এখানে এই যে ওয়েবক্যাম যে এক্সপি, ঠিক আছে, এটা সার্ভেলেন্স মনিটরিং সিস্টেম। ঠিক আছে, এটা উইন্ডোজের জন্য একটা সফটওয়্যার। ঠিক আছে, তো এই সফটওয়্যারটা এই বিভিন্ন ক্যামেরা কোম্পানিতে ইউজ করা হয়, সোনি, এরকম হিকভিশন, এই সমস্ত জন্য। তো আমি সোডানে এগুলো সার্চ করলাম ওয়েবক্যাম XP5 বলে, এবং এখানে অনেকগুলো ক্যামেরার অ্যাঙ্গেল পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এবং এইগুলো কিন্তু বিভিন্ন এরিয়া থেকে, কোথাও ইউএস রয়েছে, কোথাও জার্মানি রয়েছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ কারো বাড়ির বাইরের লন দেখা যাচ্ছে। ঠিক আছে, কারো বাড়ির বাইরের ছাদ বা বাইরের গেট। ঠিক আছে, এটা কারো ঘরের ভেতরের ছবি। ঠিক আছে, কারো ঘরের ভেতরে বা অফিসের ভেতরে। তো তুমি এখানে কিন্তু ডাইরেক্ট মনিটরিং করতে পারছো উইদাউট এনি লগ ইন, উইদাউট এনি অ্যাক্সেস। ঠিক আছে, এবং এরকম প্রচুর রয়েছে। ঠিক আছে, শুধুমাত্র এটাই আছে যে তা নয়। ঠিক আছে, তো এগুলো মেনলি এই যে ওয়েবক্যাম এক্সপি, এটা কিন্তু মেনলি ইউএস সাইডে কিন্তু ইউজ হয়ে থাকে। ঠিক আছে, ইন্ডিয়ার দিকে সোনি, হেক্সভিশন এগুলোও রয়েছে। তো এখানে লাইভ ফুটেজ চলছে এবং সেটাও দেখাতে পারি। দেখতে পারো আজকের ডেট 12/6/2025, এবং সেখানকার টাইম অনুযায়ী এটা চলছে। তো এখানে বিভিন্ন টাইপের সোর্স রয়েছে, এখানে অপশন থাকে সোর্স। তো এখানে একটাই ক্যামেরা সোর্স রয়েছে, তো মাল্টিপল যদি ক্যামেরা অ্যাঙ্গেল থাকে এখানে অনেকগুলো অপশন থাকবে, সোর্স 1 2 3 4 করে। ঠিক আছে, ঠিক আছে, এখানে যেমন সোর্স দেখো, দেখতে পাচ্ছ 1 2 3 4 করে সোর্স দেওয়া রয়েছে। তো বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন সোর্স থাকতে পারে। ঠিক আছে, তো এখানে টাইম ডেট চলছে। এখন ব্ল্যাক আউট রয়েছে প্রবাবলি। ঠিক আছে, তো লাইট নেই সেই জন্য কোনো ফুটেজ নেই এখানে, বাট এখানে একটা ক্যাপচার রয়েছে ফুটেজ এই মুহূর্তে। এরকম ভাবে এটা দেখা যায়। এখানেও কোথাও দেখো একটা ইউএস এর একটা অফিসের মধ্যে। ঠিক আছে, চলছে লাইভ ফুটেজ। ঠিক আছে, তো অনেক ইম্পর্টেন্ট ডিটেলস, গভর্নমেন্ট ডিটেলস। ঠিক আছে, অনেক বাড়ির মধ্যে নজর রাখা, এই সমস্ত গুলো খুবই ইজিলি ভাবে করা যায় এইসব ওয়েবক্যাম হ্যাকিং, সিসিটিভি হ্যাকিং, ব্যাট হ্যাকিং, এরকম এগুলোর মাধ্যমে। ঠিক আছে, তাছাড়া রাউটারও হ্যাক করা যায়, রাউটারে ডিডস অ্যাটাক করা যায়। ঠিক আছে, রাউটার রয়েছে, ইমেল, এসএমএস, এগুলো থ্রু দিয়েও সব থেকে বেশি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক পারফর্ম হয়। তাছাড়া জেল ব্রোকেন ফোন বা রুটেড ফোন,
হয়তো তোমরা শুনে থাকবে যে ফোন রুট করা হয়েছে, মানে ফোনে একটা এক্সট্রা যে রেস্ট্রিকশন থাকে সেটাকে রিমুভ করা হয়েছে, যার ফলে তুমি যে কোনো অ্যাপ যে কোনো কিছু ইনস্টল করতে পারো এবং সেটা চালাতে পারো ফোনের মধ্যে, বাট সেটাতে ফোনের ওয়ারেন্টি ভায়োলেট হয়ে যায় এবং ফোনের মধ্যে যে পেমেন্ট অ্যাপ থাকে সেগুলো কিন্তু কাজ করা বন্ধ করে দেয়, যেহেতু ফোন পুরো মানে রুট করা হচ্ছে বা জেল ব্রেক করে তার জন্য। ঠিক আছে। তো তাছাড়া আরো অনেক কিছু হয়। তাছাড়া এখানে কিছু হ্যাকিং এর টার্মস রয়েছে। ঠিক আছে? সেগুলো আহ, রয়েছে যেমন ব্যাকডোর, বট, বটনেট। ঠিক আছে? এগুলো আরো ডিটেলস এ আলোচনা হবে। ঠিক আছে? যখন আমরা এগুলো নিয়ে আরো পড়বো, ম্যালওয়্যার কি, এই সমস্ত। তো এগুলো তো হচ্ছে মেথড আমরা জানলাম। ঠিক আছে? এবার কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি যে আমরা যদি হ্যাক হচ্ছি সেগুলো থেকে? রেগুলার সফটওয়্যার আপডেট করা। ঠিক আছে? ইউনিক পাসওয়ার্ড ইউজ করা, মানে যেখানে তুমি একটা অ্যাকাউন্ট ইউজ করছো, সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড তুমি যদি সব অ্যাকাউন্টে সেম রাখো সেখানে কিন্তু প্রবলেম আছে। তো ডিফারেন্ট অ্যাকাউন্টের জন্য ডিফারেন্ট পাসওয়ার্ড হতে হবে, সেটা যেন ইউনিক হয়। ঠিক আছে? যত সহজে গেস না করা যায় সেরকম টাইপের। এইচটিটিপিএস এনক্রিপ্টেড ওয়েবসাইট ভিজিট করা। ঠিক আছে? এখন তো সবই এইচটিটিপিএস, বাট স্টিল আমরা এটা থ্রু আমরা কনফার্ম করতে পারি না যে সেটা ফেক ওয়েবসাইট না রিয়েল ওয়েবসাইট, বাট স্টিল আমাদের যে ডেটাটা ট্রান্সফার হয় সেটা এনক্রিপ্টেড থাকে। ঠিক আছে? অ্যাড বা স্ট্রেঞ্জ লিঙ্ক যদি আসে ফোনের মধ্যে, তো সেগুলোকে অ্যাভয়েড করা। ঠিক আছে? এইগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা হ্যাক হওয়ার চান্স খুবই কমে যাবে। ঠিক আছে? এবার কথা হচ্ছে যে আমরা কি কি শিখবো। এতক্ষণ তো আমি জাস্ট একটা ওভারভিউ দিলাম যে এই হয়, এরকম ভাবে হয়। তো আমাদের যে মডিউল, সেটা কিরকম ভাবে হবে? ঠিক আছে? তো ফার্স্ট অফ অল, ইসি কাউন্সিল হয়তো তোমার নাম শুনে থাকবে। ইসি কাউন্সিলের মডিউল অনুযায়ী, ঠিক আছে, এটা এটা হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 এথিক্যাল হ্যাকিং সার্টিফিকেট প্রোভাইডার। ঠিক আছে? এবং এই এথিক্যাল হ্যাকিং এর যে কোর্স তোমরা করবে, এদের মডিউল অনুযায়ী কোর্সটা হবে। ঠিক আছে? তারপর তোমাদেরকে এদের যে এক্সাম হয় সেই এক্সামে অ্যাপিয়ার করতে হবে। ঠিক আছে? এবং যখন এদের এক্সাম তুমি পাস করবে, ঠিক আছে, 75% ইজ পাসিং নাম্বার, তারপর তোমাকে এরা সার্টিফিকেট দিবে, সেটা 3 বছরের জন্য ভ্যালিড হয়। ঠিক আছে? 3 বছর পর আবার এই সিএইচ সার্টিফিকেটটা তোমাকে এক্সাম দিতে হবে, তাহলে আবার রিনিউ হবে। ঠিক আছে? এবং এই সিএইচ সার্টিফিকেট থাকলে তুমি এন্ট্রি লেভেল জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এটা ছাড়া এন্ট্রি লেভেল জবের জন্য অ্যাপ্লাই করা ইম্পসিবল। পসিবল, বাট ওটা স্কিল বেসড হতে হবে। বাট তুমি যদি ইউনিকলি ইন্ডিয়ার মধ্যে জব খুঁজতে চাও, যেমন সবাই খোঁজে, তাহলে তার জন্য এই সার্টিফিকেশনটা খুবই রিকোয়ার্ড। ঠিক আছে? তো এটাও তুমি যদি স্ক্রল ডাউন করো, ঠিক আছে, এখানে কোর্সের আউটলাইন রয়েছে। ঠিক আছে? তো এই কোর্সের আউটলাইনের মধ্যে টোটাল মডিউল 1 থেকে স্টার্ট করে টোটাল 20টা মডিউল রয়েছে। তো মডিউল 1-এ ইন্ট্রোডাকশন থাকবে। ঠিক আছে? মডিউল 2 হবে ফুড প্রিন্টিং এবং রেকগনাইসেন্স, মানে যে আমরা হ্যাক করছি কোনো টার্গেটকে, তার ব্যাপারে আগে আমাদের ইনফরমেশন গ্যাদার করতে হবে। ঠিক আছে? নেটওয়ার্ক স্ক্যান করা, এনুমেরেট করা, vulnerability অ্যানালাইজ করা, সিস্টেম হ্যাক করা, ম্যালওয়্যার থ্রেটস সম্বন্ধে জানা, স্নাইপিং কি, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কি, ডস অ্যাটাক, সেশন হাইজ্যাকিং, ফায়ারওয়াল, আইডিস, হানিপট এগুলো সম্বন্ধে আইডিয়া, ওয়েব সার্ভার হ্যাকিং, ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাকিং, এসকিউএল ইনজেকশন, ওয়্যারলেস নেটওয়ার্ক হ্যাকিং, আইওটি ওটি হ্যাকিং, ক্লাউড কম্পিউটিং বা ক্লাউড হ্যাকিং এবং ক্রিপ্টোগ্রাফি। এই 20টা মডিউল এখানে রয়েছে। এই যে 20টা মডিউল এখানে রয়েছে, তো এই 20টা মডিউলকে কিন্তু টোটাল 5টা ক্যাটেগরিতে ভাগ করা হচ্ছে। টোটাল 5টা ক্যাটেগরি। সেটা হচ্ছে মডিউল 1 থেকে, মডিউল তোমার যে 1 রয়েছে, মডিউল 1 থেকে, এই যে মডিউল 1 থেকে একদম এই মডিউল 12 অব্দি। ঠিক আছে? মডিউল 11 অব্দি, সরি। এই যে মডিউল 1 থেকে 11, এখানে আমরা করবো সিস্টেম হ্যাকিং। ঠিক আছে? সিস্টেম হ্যাকিং হবে এখানে, মানে বিভিন্ন ওএস হ্যাক করা, বিভিন্ন নেটওয়ার্ক হ্যাক করা, সিস্টেম হ্যাকিং এবং নেটওয়ার্ক হ্যাকিং এটাও থাকবে সঙ্গে। ঠিক আছে? তো এখানে দুটো পার্ট চলে আসবে।
এবং তারপরে মডিউল 12 থেকে এখানে তুমি যদি দেখো মডিউল 12 থেকে তোমার এখানে এসকিউএল ইনজেকশন 15 অব্দি এখানে হবে ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাকিং বা ওয়েবসাইট হ্যাকিং, যেটা আমি সোজা কথায় বলি। ঠিক আছে, 12-15 থেকে হবে ওয়েবসাইট হ্যাকিং, মডেল 1-11 হবে সিস্টেম হ্যাকিং ও নেটওয়ার্ক হ্যাকিং। তো টোটাল 3টা ক্যাটাগরি হয়ে গেল। এরপরে থাকছে আরো দুটো ক্যাটাগরি। ঠিক আছে, একটা হচ্ছে মডিউল তোমার 19 আর 20, আর একটা হচ্ছে মডিউল 18 এবং 17। ঠিক আছে, তো এখানে আমাদের আর 3টে ক্যাটাগরি থাকছে, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড হ্যাকিং, তারপরে থাকছে ডিজিটাল ফরেন্সিক, এবং হচ্ছে ক্লাউড এবং আইটি হ্যাকিং। ঠিক আছে, তো এখানে কিছু ভাগ রয়েছে, ক্যাটাগরিজ রয়েছে, সিস্টেম এবং নেটওয়ার্ক। ঠিক আছে, তোমরা এখানে সিস্টেম হ্যাকিং প্লাস নেটওয়ার্ক হ্যাকিং, ওয়েবসাইট হ্যাকিং, অ্যান্ড্রয়েড হ্যাকিং এর বেসিক, ডিজিটাল ফরেন্সিক এর বেসিক এবং ক্লাউড এবং আইটি হ্যাকিং এর বেসিক জানবে। তো এই যে 20টা মডিউল ভাগ করা রয়েছে এখানে, তো এখানে তোমাদের বিগিনিং এ বেস তৈরি করা হবে। ঠিক আছে, এই বেস যখন তোমরা তৈরি করে ফেলবে, থিওরিটিক্যাল প্লাস প্র্যাকটিক্যাল এখানে দুটোই করানো হবে। ঠিক আছে, যখন এটা তোমাদের রেডি আপ হবে এই পুরো ফেজ গুলো, তখন তোমাদেরকে এই এক্সামে অ্যাপিয়ার করতে হবে। ঠিক আছে, তো এখানে ভাউচার পাওয়া যায়, তো ভাউচার নিয়ে তোমাকে এক্সামে যেতে হবে, এবং এক্সাম ক্লিয়ার করলে তখন তুমি সিএইচ সার্টিফাইড যখন হবে, তখন তুমি একটা ক্রেডিবল হ্যাকার, সেটা তুমি বলতে পারবে। ঠিক আছে, তারপর এই যে সিএইচ যে থিওরি, এতক্ষণ তোমাকে যেটা বললাম সিএইচ থিওরি, তো সিএইচ থিওরি সার্টিফিকেশন তো হলো, এরপর কি? এরপর যদি তোমাদের ক্যারিয়ারকে আগাতে হয়, তো সিএইচ এরই একটা হয় প্র্যাকটিক্যাল এক্সাম। মানে যে প্র্যাকটিক্যাল গুলো তুমি শিখবে ক্লাস চলাকালীন, সেই প্র্যাকটিক্যাল গুলোর এক্সাম হবে তখন আলাদা করে। ফার্স্টে থিওরির এক্সাম হয়, তারপরে প্র্যাকটিক্যালের এক্সাম হয়। ঠিক আছে, এই দুটো এক্সাম যদি তুমি দুটোই পাস করতে পারো, তখন এই সিএইচ তোমাকে একটা এক্সট্রা সার্টিফিকেট দিবে, যেটার নাম হবে সিএইচ মাস্টার। এটা ফ্রিতে তারা প্রোভাইড করে, যখন তুমি থিওরি আর প্র্যাকটিক্যাল দুটোই করতে পারবে। ঠিক আছে, মানে দুটোই তুমি যখন করে ফেলবে, দুটো সার্টিফিকেট তোমার কাছে, তখন তোমাকে একটা ফর্ম ফিল আপ করতে হয়। তো সেটা ফর্মটা ওরা ভেরিফাই করে, তোমাদের সার্টিফিকেট ভেরিফাই করে, দিয়ে ওরা সিএইচ মাস্টার বলে একটা সার্টিফাই ইস্যু করে। ঠিক আছে, এবং এটাতে তোমাকে মানে প্রফেশনাল হিসেবে বলা হয় যে তুমি থিওরি ছাড়া প্র্যাকটিক্যালও তুমি এক্সপার্ট, সেটা বোঝানো হয়। ঠিক আছে, এবং এটার পরে কি করা যেতে পারে? ঠিক আছে, তো এরপরে তুমি তো প্রফেশনাল হয়ে গেলে এবং তুমি জবের অ্যাপ্লাই করতে পারলে, বাট স্টিল সেখানেও অনেক ক্যাটাগরি রয়েছে। এবার এই সিএইচ শিখলে বা এথিক্যাল হ্যাকিং শিখলে, এটার পরে তুমি কি করতে চাও? এটার পরে ধরে নাও তুমি ইন্টারেস্টেড ওয়েবসাইট হ্যাকিং এ। ঠিক আছে, ওয়েবসাইট হ্যাকিং এ তুমি ইন্টারেস্টেড, তখন তোমাকে ওয়েবসাইট হ্যাকিং এর অ্যাডভান্স যে কোর্স, সেগুলো নিয়ে পড়াশোনা করতে হবে। বা তুমি ধরো ডিজিটাল ফরেনসিক্স ইন্টারেস্টেড। ঠিক আছে, কি করে হ্যাকাররা যখন হ্যাক করে যায়, তারপর যে ফরেনসিক ডিপার্টমেন্টের লোক থাকে, তারা কি করে রিকভার করে, কে হ্যাক করেছে, কিভাবে ট্র্যাক করতে হয়, এই সমস্ত গুলো, সেটা নিয়ে তুমি পড়াশোনা করতে পারো। তো তোমাকে একটা তোমার ফেভারিট অ্যাডভান্সমেন্ট টপিক চুজ করে নিতে হবে। সেই চুজ করার পরে সেটা নিয়ে তোমাকে প্রফেশনাল হতে হবে সেই পার্টিকুলার ক্যাটাগরিতে। ঠিক আছে, যেমন আমার ওয়েবসাইট হ্যাকিং। ঠিক আছে, আমি ওয়েবসাইট ইডব্লিউপিটিএক্স সার্টিফাইড। তো ইডব্লিউপিটিএক্স তুমি যদি সার্চ করো গুগলে, এটা একটা অ্যাডভান্স সার্টিফিকেশন কোর্স। ঠিক আছে, ওয়েব পেন টেস্টিং এর মধ্যে। তো দেখতে হবে এটা অ্যাডভান্স ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং সার্টিফিকেশন। এটাতে পুরোটাই প্র্যাকটিক্যাল এক্সাম হয়, আর এটা তোমার 24 ঘন্টার এক্সাম হয়। ঠিক আছে, 24 ঘন্টায় তোমাকে মেশিন সলভ করতে হয়, ল্যাব সলভ করতে হয়। ঠিক আছে, এটা সিএইচ এর থেকে 10 গুণ বেশি হার্ড হয়। ঠিক আছে, তো এখানে তোমাকে মানে প্রচুর কিছু শিখতে হবে, এক্সট্রা নেসেসারি যে স্কিলস পার্টিকুলারটা যখন তুমি কিছু শিখবে, ওয়েবসাইট হোক, মোবাইল হোক, অ্যান্ড্রয়েড হোক, ডিজিটাল ফরেনসিক্স হোক, বা ইনভেস্ট করতে হবে টাইম আবার 1 বছর 1.5 বছর, তারপর সেখানে তুমি ইনফরমেশন গ্যাদার করতে পারবে, ওগুলো সম্বন্ধে আরো জানতে পারবে, তার আরো ক্যাটাগরি রয়েছে, সেগুলো নিয়ে করতে পারবে। ঠিক আছে, তো ঠিক আছে যে আমরা এখন বেসিক এটাতেই থাকলাম, ঠিক আছে, সিএস এর মধ্যে।
তো এই সিএইচএল করার পরে আমাদের কি কি জবের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি? তো জবের মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে ভিএবিটি, তারপর হচ্ছে পেন টেস্টিং, ঠিক আছে, ট্রেনিং, প্লাস তুমি অ্যাপ্লাই করতে পারো সক। ঠিক আছে, সক হচ্ছে ডিফেন্ডিং পার্ট। ঠিক আছে, তুমি অ্যাটাকিংও শিখছো প্লাস ডিফেন্ডিং এরও আইডিয়া থাকবে, তো সকও তুমি শিখতে পারবে এখানে। সক হচ্ছে তোমার সিকিউরিটি কন্ট্রোল একটা ইন্টারফেস, যেখানে তুমি মনিটরিং করবে, ঠিক আছে, যে কেউ অ্যাটাক করছে কিনা বা কিছু। তো আমরা এই পার্টিকুলার কিছু জবের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি অ্যাজ এ জুনিয়র। তুমি যদি আরো অ্যাডভান্স লেভেলের জবে অ্যাপ্লাই করতে চাও, তার জন্য তোমাকে অ্যাডভান্সমেন্ট করতে হবে অন্যান্য টপিকের উপরে। ঠিক আছে, তো এই হলো ক্যারিয়ার গাইডেন্স এতক্ষণ। এবার যদি কারো কোনো গাইড কোয়েশ্চেন কিছু থাকে, তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। Sorry, কারো কোনো গাইড লাইক ভেরি ডাউট কিছু নেই? হ্যালো, মানে একটু রেসপন্স দিলে ভালো হয়। আমি এরকম একা বলে যাচ্ছি, তোমরা জাস্ট শুনে যাচ্ছ, এরকম ভাবে তো হয় না। একটু কথা বললেও বেটার। না, কোনো প্রবলেম নেই আমার। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তো এটাই ডেমো, ঠিক আছে। তো আমরা এই যে 20টা মডিউল দেখানো হলো, এই 20টা মডিউলের উপরেই ক্লাস হবে, প্র্যাকটিক্যাল হবে, থিওরি হবে, ঠিক আছে। এবং সেগুলো হওয়ার পর তোমার সার্টিফিকেশনের জন্য প্রিপারেশন শুরু করবে। আমি তার ইন্টারভিউ বা এমসিকিউ যে কোয়েশ্চেন হয় সেগুলো হেল্প করা হবে আফটার দ্য ক্লাস। তো এটা হচ্ছে ফুল প্রসেস, ঠিক আছে। এই 20টা মডিউলের উপর আমরা করবো, এবং এই 20টা মডিউল ফলো আপ হয়ে তোমরা এক্সাম অ্যাপিয়ার করবে, এক্সাম করে তোমরা সার্টিফিকেট গ্র্যাব করে জবের জন্য অ্যাপ্লাই করতে পারো। তাহলে যদি কারো ডাউট বা কিছু না থাকে, তাহলে আমরা এখানেই এন্ড করবো ক্লাস। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আমি তখন বলছিলাম মনে হয় সাউন্ড হচ্ছিল না। বলছি যারা 75% মার্কস পাবে না তাদের কি হবে? যারা 75% মার্কস পাবে না, তারা পাস করবে না, ঠিক আছে। তাদেরকে আর একটা অ্যাটেম্প দেওয়া হয় 1 মাস পর এক্সামে বসতে দেওয়ার জন্য। তুমি পাস করতে না পারো, ঠিক আছে, তো সেটা তো তাহলে তোমাকে এক্সট্রা কিছু অ্যামাউন্ট দিয়ে আবার সেই ফর্মটা ফিল আপ করতে হয়, ঠিক আছে। বাট সিএইচ এর যে থিওরি এক্সামটা হয় সেটা ওপেন বুক এক্সাম এখন, ঠিক আছে। তুমি ওপেন বুক ইউজ করে তুমি এক্সাম দিতে পারবে। তো এখন সবাই মোটামুটি পাস করে যাচ্ছে, ঠিক আছে। সেরকম হার্ড হয় না এক্সাম, এবং পুরোটা কভার করলে এক্সাম দেওয়াটা খুবই ইজি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আর কোনো ডাউট রয়েছে তোমার? না, আর কোনো ডাউট নেই। ওকে, সুমনা, সৌমদীপ, তোমাদের কোনো ডাউট বা কিছু কোয়ারি থাকলে বলতে পারো। নো ডাউট নেই, আচ্ছা ঠিক আছে। তো তাহলে এতটাই থাক, ঠিক আছে। তোমরা যদি ইন্টারেস্টেড হও, সৌভিক যার সাথে তোমরা কন্ট্যাক্ট করেছিলে ন্যাশনাল সাইবার সিকিউরিটিতে, তোমরা তাকে পিং করতে পারো, ঠিক আছে, এন্ড করার জন্য। ব্যাচ স্টার্ট হবে আই গেস ডিসেম্বরে এন্ড বা জানুয়ারি স্টার্টিং থেকে। তো তোমরা জয়েন করতে পারো, ঠিক আছে। বাকিটা ক্লাসে দেখা হবে, সমস্ত কিছু ক্লাসে এক্সপ্লেন করা হবে কিভাবে হয় না হয়। ওকে, দেন ঠিক তাহলে আছে। বাই, টেক কেয়ার এভরিওয়ান, হ্যাঁ, ভালো থেকো। থ্যাংক ইউ। ওকে, চলো বাই।